হ্যাঁ, তা আগের দিন আমরা আ মোটামুটিভাবে আমার যতদূর মনে পড়ছে 3rd 3rd যে প্যারাগ্রাফ অব্দি আমরা সম্ভবত কমপ্লিট করেছিলাম। তো যাই হোক, তা এখানে আমরা যেটা দেখছি যে আ শ কি করছেন যে ফ্রিডমের যে কনসেপ্ট সেটাকে খুব প্র্যাগমেটিক্যালি তিনি আ আমাদের সামনে তুলে ধরছেন এবং সেখানে আমরা দেখছি যে ১ম এই যে তিনি যে কথাটি বলছেন যে পারফেক্টলি ফ্রি পারসন এবং ১ম এই তিনি এই যে ধারণাটিকে একেবারে তিনি সেটাকে আ দেখিয়ে দিচ্ছেন যে সেটা কখনোই হতে পারে না। কেন? তার কারণ হচ্ছে আ যে we are bound by some natural jobs. তা ন্যাচারাল জবস গুলো কি? সেগুলো তো তিনি সেটা দেখিয়েছেনই আরকি। সেগুলো তিনি ইন ডিটেইল ফার্স্ট যে প্যারাগ্রাফ সেখানে তিনি বলেছেন। তা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কিছু ন্যাচারাল জবস আমাদের করতেই হয়, যার ফলে কিন্তু যে ১ম এই যে ধারণাটা যে পারফেক্ট লি ফ্রি পারসন এই যে ধারণাটা যে এটা একটা ফ্যালেসাস যে কনসেপ্ট সেটা আমরা বুঝতে পারছি। এবং ন্যাচারাল জবস এর ক্ষেত্রে 2nd যে প্যারাগ্রাফ সেখানে তিনি কি বলছেন যে ন্যাচারাল জবস এর ক্ষেত্রে একটা আ যে যে সুযোগ সেটা কি রয়েছে যে ন্যাচারাল সুযোগ বলছি যে ন্যাচারাল জবস এর ক্ষেত্রে আমরা সেখানে আমাদের যে একটা বাধ্যবাধকতা রয়েছে যে আমরা সেটাকে শ্রিঙ্ক করতে পারি না। হুম? যে দিস ন্যাচারাল জবস ক্যানট বি শ্রিঙ্কড যেটা তিনি 2nd প্যারাগ্রাফে বলছেন। কিন্তু আরো কিছু জবস আছে যেগুলো আমরা করতে বাধ্য ন্যাচারাল জবস এর মতনই। সেগুলো কি? যে যেগুলো তিনি বলছেন যে ন্যাচারাল জবস এর সঙ্গে আরো যেগুলো অ্যাসোসিয়েটেড তার মধ্যে হচ্ছে আ যে ফুড বা স্লিপ আ এই ধরনের যে কাজগুলো যেগুলো করতে আমরা বাধ্য, তার সঙ্গে আবার এই ন্যাচারাল জবস এর সঙ্গে আরো কিছু অ্যাসোসিয়েটেড কিছু জবস রয়েছে। যে খাবার আমাদের সবাইকেই খেতে হবে। কিন্তু সে খাবার খেতে গেলে খাবারটা তৈরি করতে হবে। তাহলে এই ধরনের যে কাজগুলো, সেই কাজগুলো আবার কি হতে পারে যে আমরা চাইলে সেগুলো আ অন্যকে দিয়ে করাতে পারি। ঠিক আছে? তাহলে এই জবস গুলো যেগুলো ন্যাচারাল জবস নয়, বাট দ্যা জবস হুইচ উই ক্যানট এভয়েড। সেই ধরনের যে জবস গুলো সেগুলোকে আমরা কি করতে পারি যে তিনি যে কথাটা বলছেন যে ফুড অ্যান্ড হাউসেস অ্যান্ড ক্লোথস ক্যান বি প্রডিউসড বাই হিউম্যান লেবার। তাহলে এখানে ১ম যে কথাটি আসছে যে হিউম্যান লেবার এর প্রশ্নটা আসছে। যে আমি যখন খাচ্ছি, তখন খাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটা লেবারের ধারণার মধ্যে আসছে না। হুম? যে ন্যাচারাল জবস গুলো যেগুলো, সেই ন্যাচারাল জবসটাকে আমরা লেবারের মধ্যে আনছি না। কেন? তার কারণ হচ্ছে সেগুলো আমি আমার প্রয়োজনে সেগুলো আমি করছি। কিন্তু ন্যাচারাল জবস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে জবস গুলো, যে খাবার তৈরি করা, বিছানা তৈরি করা, জামাকাপড় তৈরি করা, এই নানান ধরনের যে একটা বিশাল কর্মকাণ্ড রয়েছে। এই যে কর্মকাণ্ডগুলো সেগুলো আমরা যে কি করতে পারি যে সেগুলো চাইলে আমরা অন্যকে দিয়ে করিয়ে নিতে পারি। তা সেটা কি হতে পারে যে দে ক্যান বি প্রডিউসড বাই হিউম্যান লেবার। ঠিক আছে? তাহলে হিউম্যান লেবারের কনসেপ্টটা এখানে আসছে, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে হিউম্যান লেবার হচ্ছে কোনটাকে বলবো যে যেটাকে ব্যবহার করে আমরা আমাদের কিছু কাজ যেগুলো আমরা করিয়ে নিতে পারি। যেটা হয়তো আমার করার কথা ছিল। তাহলে সেটা আমরা কি করতে পারি যে some jobs which we can which can be যে আ শিফটেড টু আদার পিপল। ঠিক আছে? তাহলে সেখানেই হচ্ছে হিউম্যান লেবারের যে ব্যবহারটা। ঠিক আছে? যেটা তিনি বলছেন যে ফুড অ্যান্ড হাউসেস অ্যান্ড ক্লোথস ক্যান বি প্রডিউসড বাই হিউম্যান লেবার। হুম? এবার তিনি যে 3rd যে স্ট্যান্জাতে যখন সরি প্যারাগ্রাফে যখন তিনি আসছেন তখন তিনি কি বলছেন যে তাহলে এবার যে একটি সমস্যা এখানে রয়ে গেছে যেটা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সেটা কি? যে এই যে জবস এর সঙ্গে যে হিউম্যান লেবারের আ যে সম্পর্ক, সেখানে কি রয়েছে যে এক ধরনের একটা আ যে জায়গা রয়ে গেছে যে exploitation এর যে জায়গাটা। বোঝা গেল? যে কেউ কি করতে পারে যে তার কাজগুলো তোমাকে দিয়ে করিয়ে নিতে পারে। সেজন্য তিনি ১ম এই যে শুরু করছেন, "So be aware" যে if you allow any person or class of persons to get the upper hand of you, he will shift all that part of slavery to nature that can be shifted on to your shoulder. তাহলে যে কাজগুলো যে আ মানে যেগুলো হচ্ছে যে আ মানে ন্যাচারাল জবস না হলেও কিন্তু যেই কাজগুলো আমরা করতে বাধ্য অনেক ক্ষেত্রেই,
সেই ধরনের কাজগুলোকে আমরা করতে পারি কি যে উই ক্যান শিফট ইট অন দ্য শোল্ডার অফ আদার পিপল। এখন এবং এই ক্ষেত্রেই আমাদের কি করতে হবে যে যে উই মাস্ট বি ভেরি মাচ অ্যাওয়ার অফ দিস টাইপ অফ যে এক্সপ্লয়টেশন। বুঝা গেল? এখানে তিনি এই কথাটি বলার চেষ্টা করছেন, যে বোঝানোর চেষ্টা করছেন যে আহ, এই যে তিনি বলছেন যে কি হলো যে দ্য অবজেক্ট অফ অল অনেস্ট গভর্নমেন্টস শুড বি টু প্রিভেন্ট ইওর বিং ইম্পোজড অন ইন দিস ওয়ে। তো এবার গভর্নমেন্টের যে ধারণাটা তিনি এখানে দিচ্ছেন, যে কি হচ্ছে যে একটা হতে পারে যে যে হিউম্যান লেবারের যে কথাটা তিনি বলছেন, যে তুমি তোমার কাজ চাইলে অন্যকে দিয়ে করে নিতে পারো, এবং সেটা একটা সময় খুব সহজভাবেই হতো, যেটা হচ্ছে যে যে ফিউডাল সিস্টেমে বা যে সময় যে স্লেভারি, যেটা খুব খুব নর্মাল ভাবেই চলতো আর কি, খুব স্বাভাবিকভাবেই চলতো। তো তখন আমরা কি করতাম যে খুব সহজেই যে যে মানুষকে স্লেভ বানিয়ে আমরা আমাদের কাজ করিয়ে নিতে পারতাম। তাহলে সেখানে স্লেভারির ক্ষেত্রে যে যে ব্যাপারটা ছিল যে যারা স্লেভস তারা জানতো যে যে তার যে মাস্টার, সে মাস্টার কি করছে, যে তাকে এক্সপ্লয়েট করছে এবং তাকে দিয়ে সেই কাজগুলো করিয়ে নিচ্ছে তার কাজ। এবং এটার মধ্যে কোনো ধরনের যে কোনো সিক্রেসি ছিল না, এবং এটা খুব উম, পরিষ্কার ছিল যে মাস্টার যে তার স্লেভকে সে সে কি করছে, স্লেভকে সে এক্সপ্লয়েট করছে, এবং সেটা সে ডিরেক্টলি এক্সপ্লয়েট করছে, এবং স্লেভও সেটা জানতো এবং মাস্টারও সেটা জানতো। যার ফলে এর মধ্যে কোনো ধরনের যে চালাকি ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হলো যে একইভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে, কিন্তু সেটা বুঝতে দেওয়া হচ্ছে না, এবং সেখানে বলা হচ্ছে যে ইউ আর ফ্রি। সেটা কি হচ্ছে যে যখন আমরা একটি ফ্রি স্টেটে, যখন আমরা যে বিলং করছি, যখন আমাদের ফ্রি সিটিজেন বলা হচ্ছে, যখন বলা হচ্ছে যে আমরা একটা ডেমোক্রেটিক যে স্টেটে রয়েছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে গভর্নমেন্ট তখন কি করছে, যে গভর্নমেন্টের অ্যাকচুয়াল কাজ কি, যে টু সিকিউর আওয়ার ফ্রিডম। হুম, যে গভর্নমেন্টের কাজ হচ্ছে যে, যেটা তিনি বলছেন, দ্য অবজেক্ট অফ অল অনেস্ট গভর্নমেন্ট শুড বি টু প্রিভেন্ট ইওর বিং ইম্পোজড, হুম, যে অন দিস ওয়ে, যে সো দ্যাট নো ওয়ান ক্যান এক্সপ্লয়েট ইওর ফ্রিডম। হুম, যে নো ওয়ান ক্যান ইম্পোজ দেয়ার লেবার আপন দ্য শোল্ডার অফ ইউ। তো এটা যেন কেউ না করতে পারে, এটাই গভর্নমেন্টের দেখার কথা। কিন্তু গভর্নমেন্ট কি করছে, যে দে এনফোর্স ইউর স্লেভারি অ্যান্ড কল ইট ফ্রিডম। তাহলে গভর্নমেন্টও তাই করছে, সে তোমাকে স্লেভই বানাচ্ছে, এবং তোমাকে দিয়ে কি করা হচ্ছে, যে তোমাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু একই সঙ্গে আবার সেটাকে বলা হচ্ছে যে যে ইউ আর ইন এ ফ্রি স্টেট, ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ লাইক। কিন্তু অ্যাকচুয়ালি তা হচ্ছে না, এবং আমরা কি করছি, যে উই স্টার্ট বিলিভিং দ্যাট উই আর ফ্রি। হুম, তা এখানেই হচ্ছে যে মজাটা, এখানেই শয়ের যে ধারণা, খুব সহজ, খুব সরলীকরণভাবে, খুব সহজভাবে এটা প্রেজেন্ট করছেন, যে মার্কসিস্ট যে আইডিয়া অফ ইডিওলজি, যে একটা স্টেট কিভাবে তার যে পাওয়ার হোল্ড করে, এবং সেখানে কি হয় যে তার যে সাবজেক্ট বা সিটিজেন্স তারা কি করে, যে তারা এক্সপ্লয়েটেড হয় কিন্তু তারা বুঝতে পারে না, এবং সেটাকেই তারা ওয়েলকাম করে। এবং সেটাকে তিনি এখানে বোঝাচ্ছেন, কারণ আমরা তো জানি যে ভীষণ রকমভাবে এই যে মার্কসিস্ট যে ধারণায় ভীষণ রকমভাবে যে ইনফ্লুয়েন্স ছিলেন, এবং তার লেখার মধ্যে সেগুলো দেখা যায়। তো এখানে সেটা খুবই স্পষ্ট, এবং এই এই যে লাইনটা, এটা খুব ইম্পর্টেন্ট, যে দে এনফোর্স ইউর স্লেভারি অ্যান্ড কল ইট ফ্রিডম। তা এখানেই তিনি ডিফারেন্সটা দেখাচ্ছেন, যে যে যখন ফিউডাল সিস্টেমের সঙ্গে যে একটা ডেমোক্রেটিক যে সিস্টেমের মধ্যে যে ডিফারেন্সটা। এবার কি বলছে, যে অনেক ক্ষেত্রে যে গভর্নমেন্ট কি করে, যে আহ, যখন কি হয়, যখন আনরেস্ট তৈরি হয়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যে লেবার ক্লাসের মধ্যে যখন আনরেস্ট তৈরি হয়, তখন কি হয়, যে যখন গভর্নমেন্ট বোঝে যে যে সেটার ক্ষেত্রে কি হতে পারে, যে দেয়ার পজিশন ক্যান বি এন্ডেঞ্জার্ড, থ্রেটেন্ড, তখন তারা কি করে, যে যে তখন তারা সেই সিস্টেমটাকে যে রিফর্ম করে। হুম, সেটাকে পাল্টায় না, কিন্তু সেটাকে রিফর্ম করে। মানে কিছু সংস্কার করে, এবং সংস্কার করে তখন বলে যে আগের থেকে এখন অনেক বেটার যে কন্ডিশনে মানুষ রয়েছে। যে এই যে রিফরমেশন, সংস্কার,
এই সংস্কারের মাধ্যমে কি করে যে যে সরকার বা একটি গভর্নমেন্ট সে কি করে তার যে ক্ষমতা সেটাকে সাস্টেইন করে। বোঝা গেল? যে সেটা সেটা কিরকম যে স্লেভারি ছিল এবং যখন দেখা গেল যে এটা নিয়ে নানান ধরনের আনরেস্ট তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় স্লেভ মুভমেন্ট হচ্ছে, অ্যান্টি স্লেভ মুভমেন্ট হচ্ছে, তখন কি করা হলো এই যে চ্যাটেল স্লেভারি এটাকে বলা হচ্ছে, উনি চ্যাটেল স্লেভারি বলছেন। চ্যাটেল স্লেভারি বলতে যেখানে হচ্ছে হিউম্যান বিং আর ট্রিটেড অ্যাজ যে পার্সোনাল প্রপার্টি। হুম, তা সেখান থেকে চ্যাটেল স্লেভারিকে তুলে দেওয়া হলো যে চ্যাটেল স্লেভারি অফ দ্য নিগ্রো সর্ট কস্ট মোর দ্যান ওয়েজ স্লেভারি, দে অ্যাবলিশ চ্যাটেল স্লেভারি অ্যান্ড মেক ইউ ফ্রি টু চুজ বিটুইন ওয়ান এমপ্লয়মেন্ট অর ওয়ান মাস্টার অ্যান্ড অ্যানাদার। তাহলে কি হচ্ছে যে চ্যাটেল স্লেভারি তুলে দেওয়া হলো, অর্থাৎ স্লেভারিকে তুলে দেওয়া হলো, দিয়ে কি করা হলো যে বলে দেওয়া হলো যে স্লেভস আর নাও ফ্রি। হুম, যে তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, যে স্লেভারি এখন থেকে যে ইল্লিগাল হিসেবে কনসিডার্ড হবে, এবং যার ফলে মনে হলো যেন স্লেভারি উঠে গেল। হুম, কিন্তু এই যে মনে হওয়ার মধ্যেই কিন্তু একটা কি হচ্ছে যে এক ধরনের যে চালাকি রয়ে রয়ে যাচ্ছে আর কি, যে যে স্লেভস তাদের ক্ষেত্রে কি হলো যে হয়তো তারা আর তাদের মাস্টারের দ্বারা আর ওন্ড হচ্ছে না, দে আর নট বিং ট্রিটেড অ্যাজ প্রপার্টি, কিন্তু তাদের যে লেবার সেটা কিন্তু তাদেরকে দিতেই হচ্ছে। এবং আহ, সেই যে সেকশন অফ সোসাইটি যারা হচ্ছে যে হু লিভ অন আদার দ্য লেবার অফ আদার পিপল, তারা কিন্তু মানে এমন হলো না যে যে এখন থেকে তারা যে সেই কাজগুলোতে তারা নিজেদেরকে এনগেজ করতে শুরু করলো, তা কিন্তু হয়নি। মানে তারা একই রকমভাবে তাদের লাইফ যেমন ছিল সেভাবেই তারা কন্টিনিউ করছে, এবং দেখা যায় যারা স্লেভস দে আর ডুইং দ্য সেম থিং, একই রকম কাজ তারা করে যাচ্ছে। শুধুমাত্র কি হচ্ছে তাদেরকে ফ্রি যে সিটিজেন হিসেবে যে কনসিডার করা হচ্ছে, বাট স্টিল দে আর বাউন্ড টু ডু যে আদার পিপলস জবস। হুম, সেটা কিন্তু রয়ে যাচ্ছে। সেজন্য বলা হচ্ছে যে এই যে কথাটি খুবই ইম্পর্টেন্ট, যে অ্যান্ড দিস দে কল আ গ্লোরিয়াস ট্রায়াম্ফ অফ ফ্রিডম। হুম, the glorious triumph of freedom. So a golden যে টাইপ অফ যে মোমেন্ট ফর যে কি বলা যেতে পারে যে 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 ফ্রি যে গোল্ডেন মোমেন্ট অফ ফ্রিডম। যে এরকম একটি যে মুহূর্ত যেখানে হচ্ছে যে সবাই ফ্রি এবং কেউ কাউকে হিউম্যান প্রপার্টি হিসেবে ট্রিট করতে পারবে না। এবং যখন আমরা এগুলো শুনছি তখন স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে যে এটা একটা দারুণ যে একটা চেঞ্জ, কিন্তু দেখা গেল যে ওটা ওটা শুধুমাত্র ঘোষণার মধ্যেই থেকে যাচ্ছে, বাট দ্য স্লেভস আর স্টিল দে আর স্টিল বাউন্ড টু ডু আদার পিপলস জবস। তো সেজন্যই বলছে যে দো ফর ইউ ইট ইজ মিয়ারলি দ্য কি অফ দ্য স্ট্রিট। কি অফ দ্য স্ট্রিট যেটা আগের দিন বলেছি আর কি, যে কি অফ দ্য স্ট্রিট মানে হচ্ছে যে তোমাকে ফ্রি করে দেওয়া হলো যে ইউ ক্যান চুজ ওয়ান মাস্টার টু অ্যানাদার, যে তুমি কার কাছে কাজ করবে এটা তুমি এই সিদ্ধান্তটা তুমি নিজে নিতে পারো। বোঝা গেল? যার ফলে যে তাও কাজটা তোমাকে করতেই হচ্ছে। তার মানে এই নয় যে তুমি যে ফ্রি হয়ে গেলে নাও ইউ আর নট ইউ আর নট যে অ্যাট অল বাউন্ড টু ডু আদার পিপলস জবস, তা কিন্তু নয়, তোমাকে সেটা করতেই হচ্ছে। তাই এখানে দেখা গেল সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হলো না। বোঝা গেল? এটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, এবার আমরা আসছি পরের যে প্যারাগ্রাফে। অ্যাট দ্য ইলেকশন টু অফ দেয়ার রিচ ফ্রেন্ডস আস্ক ফর ইয়োর ভোট। তা যখন ইলেকশন হয় তখন কি হয় যে যারা ভোট চাইতে আসে তারা কিন্তু কি হয় যে সেই যে লেবার ক্লাস তাদের রিপ্রেজেন্টেটিভ কখনোই হয় না। তো দেখা যায় যে সেই রিচ পিপল, সেই প্রিভিলেজ ক্লাস, তাদেরই কেউ না কেউ কি হয় যে একজন যে ইলেকশনে তারা ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায়, এবং তাকেই কিন্তু আমরা ওয়েলকাম করি। তাই অ্যাট দ্য ইলেকশন টু অফ দেয়ার রিচ ফ্রেন্ডস আস্ক ফর ইউর ভোট অ্যান্ড ইউ আর ফ্রি টু চুজ হুইচ অফ দেম ইউ উইল ভোট ফর টু স্পাইট দি আদার। হুম, তো সেখানে কি করা হলো যে তুমি ফ্রি সিটিজেন, যার ফলে তুমি চুজ করতে পারো যে তুমি কাকে ভোট দেবে। কিন্তু দেখা গেল যে তুমি কাকে আর ভোট দেবে, যে দুজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে দুজনই ইয়ে হচ্ছে যে সেই প্রিভিলেজড ক্লাসের রিপ্রেজেন্টেটিভ,
যার ফলে যে তোমাকে বলা বলা হলো যে তুমি ফ্রি সিটিজেন, যার ফলে তুমি যাকে খুশি ভোট দাও, কিন্তু দেখা গেলো যাকেই দাও না কেন সেই তোমাকে এক্সপ্লয়েট করবে, যার ফলে এই যে চয়েসটা যেটা তোমাকে দেওয়া হচ্ছে এই চয়েসটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো মূল্য নেই। তাই বলছি, ইউ আর ফ্রি টু চুজ হুইচ অফ দেম ইউ উইল ভোট ফর টু স্পাইট দি আদার, এ চয়েস হুইচ লিভস ইউ নো ফ্রিয়ার দ্যান ইউ আর বিফোর। যার ফলে এই যে চয়েস, সেই চয়েসটা কিন্তু তোমাকে যে এমন নয় যে তোমাকে যে আগের থেকে অনেক বেশি ফ্রি করলো। সো ইউ আর স্টিল ইন দ্য সেম পজিশন অ্যাজ বিফোর, অ্যাজ ইট ডাজ নট রিডিউস ইউর আওয়ার্স অফ লেবার বাই এ সিঙ্গেল মিনিট। যার ফলে তোমার এই যে আওয়ার্স অফ লেবার সেটা কিন্তু ইটস ইটস নট রিডিউসড বাই আ সিঙ্গেল মিনিট, যে এক মিনিটও যে তোমার পরিশ্রম কমবে তা কিন্তু সেটা হলো না। But the newspaper assure you that your vote has decided the election. হুম? এবং নিউজ পেপারে আমরা কি দেখি যে যে সাধারণ মানুষের যে জয় হয়েছে এবং তারা তাদের সরকার চুজ করেছে, এবং সেটাকেই ভীষণ রকমভাবে গ্লোরিফাই করা হয়। অ্যান্ড দ্যাট দিস কনস্টিটিউটস ইউ আ ফ্রি সিটিজেন ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, এবং উই অলসো টেক প্রাইড ইন আওয়ার রাইট as a free citizen in a free state or country. যে স্বাধীন দেশে আমরা স্বাধীন নাগরিক, যার ফলে আমি ভোট দিচ্ছি, আমার পছন্দের মতন সরকারকে চুজ করছি। তাই এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদেরকে ভীষণ রকম একটা যে খুব একটা রিলিফ দেয়। হুম? এই সেন্স অফ রিলিফ মধ্যে আমরা থাকি। কিন্তু এই সেন্স অফ রিলিফের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে আ যে আ যে আ যে এক্সপ্লয়টেশনটা ওয়ার্ক করছে। হুম? সেইভাবেই শোষণটা কাজ করছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। বুঝা গেল? The amazing thing about it is that you are fool enough to believe them. হুম? এই যে বিলিফের জায়গাটা আসছে, যে তুমি তুমি বিশ্বাস করছো যে তুমি ফ্রি সিটিজেন এবং তুমি তোমার সরকারকে চুজ করেছো, এবং তাতে তুমি ভীষণ রকম গর্ববোধ করছো। যে আমার যে পছন্দের সরকার, সেই সরকার ক্ষমতায় এসেছে, এবং এইভাবে তুমি ভীষণ রকম প্রাউড ফিল করছো যে আমার ভোটে সেই সরকার এসেছে। কিন্তু তুমি বুঝতে পারছো না যে যে তোমার ফ্রিডম কিন্তু কোনোভাবেই যে সিকিউর হলো না। বুঝা গেল? যার ফলে যে তোমার এই যে যে হিউম্যান লেবার যেটা তুমি দিতে বাধ্য, সেটা কোনোভাবেই যে রিডিউস হচ্ছে বা কার্টেলড হচ্ছে তা কিন্তু নয়। But still we live in a kind of an illusion, hmm, that we are enjoying our freedom. তো এখানেই হচ্ছে মজাটা আর কি, যে খুব ইন্টারেস্টিং এটা, যেটা আমাদের সবারই বোঝার দরকার, যে কিভাবে একটি ফ্রি স্টেটেও আমরা যে যে আদৌ আমরা ফ্রি নই, এবং যেটা আমাদের বারবারই বোঝানো হয় যে যে আমরা স্বাধীন। Now mark another big difference between the natural slavery of man to nature and unnatural slavery of man to man. হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ২ ধরনের তিনি যে স্লেভারির কথা বলছেন, একটা হচ্ছে ন্যাচারাল স্লেভারি অফ ম্যান টু নেচার, যেটা নেচারের কাছে আমরা বাধ্য, যে ন্যাচারাল স্লেভারি যেটা, আর হচ্ছে আনন্যাচারাল স্লেভারি অফ ম্যান টু ম্যান। তা এই যে স্লেভারিটা ম্যান টু ম্যানের রিলেশনের মধ্যে রয়েছে। একটা হচ্ছে ম্যান টু নেচার, যেটাকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। আরেকটা হচ্ছে যে স্লেভারি যে অফ ম্যান টু ম্যান, হুম? যেটাকে তিনি বলছেন আনন্যাচারাল স্লেভারি। হুম? তাহলে এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স তো আমরা আগের প্যারাগ্রাফেই পেলাম, যে এই যে আনন্যাচারাল স্লেভারি অফ ম্যান টু ম্যান, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে দেয়ার ইজ অলওয়েজ যে স্কোপ অফ এক্সপ্লয়টেশন, সেটা রয়ে গেছে, এবং সেখানে হচ্ছে যে এনি ওয়ান ক্যান শিফট দেয়ার লেবার আপন দ্য শোল্ডার অফ অ্যানাদার পার্সন, এইখানে যে সেই চান্সটা রয়ে গেছে। এটা তো একটা বেসিক ডিফারেন্স রয়েছে, কিন্তু আরেকটা ডিফারেন্স রয়েছে, সেটা তিনি এখানে বলছেন, যে নেচার ইজ কাইন্ড টু হার স্লেভস। যে সে কি করে, ইফ শি ফোর্সেস ইউ টু ইট অ্যান্ড ড্রিঙ্ক, শি মেক্স ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং সো প্লিজেন্ট দ্যাট হোয়েন ইউ অ্যাফোর্ড ইট উই ইট অ্যান্ড ড্রিঙ্ক টু মাচ। তাহলে ন্যাচারাল স্লেভারির ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে এটা আমাদের কাছে খুব একটা পেইনফুল নয়, যেহেতু নেচারকে তিনি বলছেন যে নেচার হচ্ছে কাইন্ড টু হার স্লেভস। হুম? তা যে
ইটিং, ড্রিংকিং এগুলোকে তিনি বলছেন ন্যাচারাল স্লেভারি। কিন্তু এগুলো আবার অনেক সময় দেখা যায় যে এগুলো এতটাই প্লিজেন্ট যে অনেক সময় আমরা বেশি খেয়ে ফেলি প্রয়োজনের থেকে। যার ফলে সেটা যে আমাদের খুব একটা কষ্ট দেয় তা কিন্তু নয়। তো এই ধরনের স্লেভারি আমাদেরকে কষ্ট দেয় না। উই মাস্ট স্লিপ অর গো ম্যাড। তা ঘুমের যে ব্যাপারটা যে এটা তো একটা আছেই যে আর ঘুমোতে তো আমরা সবাই খুব ভালোবাসি। And then sleep is so pleasant that we have great difficulty in getting up in the morning. And firesides and families seem so pleasant to the young that they get married and join building societies to realize their dreams. আর যে মেকিং ফ্যামিলিজ এর কথা যেটা তিনি বলছেন, যেটা তিনি খুব মানে ওই কি বলে ইউফেমিস্টিক টার্মে বলছেন, অ্যাকচুয়ালি তিনি মানে সেক্সুয়াল প্লেজারের কথা বলছেন এবং সেখানেও কিন্তু একই রকমের নেচার ইজ কাইন্ড। দাস ইনস্টেড অফ রিসেন্টিং আওয়ার ন্যাচারাল ওয়ান্স অ্যাজ স্লেভারি, তাহলে আমাদের যে ন্যাচারাল ওয়ান্স বলতে এখানে যে যে ল্যাকিংগুলো বা এখানে যেটা তিনি বলতে চাইছেন ন্যাচারাল স্লেভারি, হ্যাঁ সেই ন্যাচারাল ওয়ান্সগুলো অ্যাজ স্লেভারি সেটাকে আমরা স্লেভারি অ্যাকচুয়ালি ভাবি না। উই টেক দ্য গ্রেটেস্ট প্লেজার ইন দেয়ার স্যাটিসফ্যাকশন। উই রাইট সেন্টিমেন্টাল সংস ইন প্রেইজ অফ দেম। হুম তা এগুলোকে নিয়ে আমরা কি সেন্টিমেন্টাল সংসও লিখি। এ ট্র্যাম্প ক্যান আর্ন হি সাপার বাই সিঙ্গিং হোম সুইট হোম। হুম আহ, তা এগুলো আর কি যে মানে একটু হিউমারাস ওয়েতে তিনি এগুলো দেখাচ্ছেন আর কি যে আহ, মানে এটা হোম সুইট হোম এটা একটা অপেরার একটা খুব সেই সময়ের আর কি যে একটা খুব পপুলার একটা সং। হুম সেটাকে তিনি এখানে অ্যালিউড করছেন হোম সুইট হোম। দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান ইজ দ্য ভেরি অপোজিট অফ দিস। হুম দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান এটা তো ঠিক তার উল্টোটাই, কারণ এগুলো আমাদের কারোরই করতে ভালো লাগে না, কারণ অন্যের কাজ করতে আমাদের কারোরই ইচ্ছে করে না। It is hateful to the body and to the spirit. Our poets do not praise it. They proclaim that no man is good enough to be another man's master. Hmm. No man is good enough to be another man's master. তাহলে এটা কেউই যে অন্যের প্রভুত্ব আহ, পছন্দ করে না, কেউই অন্যের স্লেভ হতে চায় না, এটা হতেই পারে না। এটা হচ্ছে এগেইনস্ট হিউম্যান নেচার। The latest of the great Jewish prophets, a gentleman named Marx, হুম, এটা খুব উনি খুব হিউমারাস ওয়েতে ইন্ট্রোডিউস করাচ্ছেন মার্কসকে। হুম, মার্কস সেই সময় যথেষ্ট পরিচিত, সবাই চেনে আর কি। তা spent his life in proving that there is no extremity of selfish cruelty at which slavery of man to man will stop if it be not stopped by law. হুম তাহলে এই যে যে ক্রুয়েলটি, যেটা সেলফিশ ক্রুয়েলটি তিনি বলছেন যে যেটা সবসময় চলছে যে এই যে স্লেভারি অফ ম্যান টু ম্যান এর মধ্যে, তা সেটাকে যে যে আমরা যদি আইন করে সেটাকে যদি বন্ধ না করি তাহলে কিন্তু সেটা চলতেই থাকবে। তো সেটাই তিনি বলছেন যে স্পেন্ট হিজ লাইফ ইন প্রুভিং, যে তিনি তার সারাটা জীবনই তিনি এই একটা বিষয়কেই বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে যে এই স্লেভারি অফ ম্যান টু ম্যান এটাকে কিভাবে রেগুলেট করা যেতে পারে। যে স্পেন্ট হিজ লাইফ ইন প্রুভিং দ্যাট দেয়ার ইজ নো এক্সট্রিমিটি অফ সেলফিশ ক্রুয়েলটি অ্যাট হুইচ দ্য স্লেভারি অফ ম্যান টু ম্যান টু স্টপ উইল স্টপ। হুম যে এটা কতটা ক্রুয়েল হতে পারে এবং তার যে এক্সট্রিমিটি কতটা হতে পারে, যে তার কোনো লিমিটেশন নেই। হুম যে স্লেভারি অফ ম্যান টু ম্যান, হ্যাঁ সেটা কতটা যে তার তার মানে এটার যে ক্রুয়েলটি বা তার যে ভয়ঙ্করতা আর কি, যে সেটা সেটা যে কতটা মারাত্মক হতে পারে সেটা কিন্তু যে যে তার কোনো সীমা নেই, এটা তিনি বলতে চাইছেন আর কি। যে যেটা তো আমরা যদি আমরা দেখি আর কি আমাদের চারপাশে, তাহলে তো সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে কিভাবে যে আমরা যে যারা হচ্ছে প্রিভিলেজ ক্লাস আমরা, যে একটা হিউজ যে যে হিউম্যানিটি যাদের লেবারের উপরে আমরা আমরা বেঁচে আছি। হুম, এই সকাল থেকে সন্ধে অবধি রাত অবধি আমরা যে যা কিছু করি এ সব কিছুই শুধু নিজের জন্য। আহ, মানে আহ, আমরা সবাই সেই প্রিভিলেজ ক্লাসের মধ্যে বিলং করছি। হুম, কিন্তু যে আমরা যা কিছু ব্যবহার করছি তার কোনো কিছুতেই কিন্তু আমাদের কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট নেই, কোনো
মানে এই যে মানে প্রোডাকশন, হুম? এই প্রোডাকশনের সঙ্গে কিন্তু আমাদের কোনো সরাসরি যোগাযোগ নেই। আমরা জন্ম থেকে মৃত্যু অবধি খেয়ে যাই, কিন্তু আ কোনোদিন একটা ধান আমরা কেউ বুনিনি। তা সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে যে আমাদের সেটা করতে হয় না। তা এই যে একটা, এখান থেকেই বোঝা যায় যে, যে কত সাংঘাতিক হতে পারে যে আ এই যে slavery of man to man, হুম? যে একটা লার্জ সেকশন অফ পিপল তারা সারা জীবন কিছুই করল না। আ অথচ তাদের কোনো কিছুর অভাব থাকলো না। সবকিছুই হয়ে গেল। তার কারণ হচ্ছে যে তাদের যে লেবার সেটা সম্পূর্ণ অন্য একটা সেকশন অফ হিউম্যানিটির উপরে তারা সেটা চাপিয়ে দিয়েছে। হুম? এবং তারা সেটা খুব খুশি মনেই তারা করছে। কারণ তাদের মনে হয় যে যে তারা এই কাজগুলো করে তারা আর্ন করছে। যেটা আমরা করে থাকি। যে বাড়ির কাজের মেয়েকে দিয়ে সমস্ত কাজ করাই। করিয়ে তাকে মাস গেলে ৳৩,০০০ মাইনে দিই এবং সে খুব খুশি থাকে। এবং তার মনে হয় যে আমাকে অনেক বেশি টাকা দিয়েছে। হুম? আ তা এইভাবে কি করি যে আমরা আ যে যে লেবার ক্লাস তাদেরকে আমরা এক্সপ্লয়েট করি। You can see for yourself that it produces a state of continual civil war called the class war. Class war এটা তো খুব ইম্পর্টেন্ট একটা যে বিষয় মার্কসিস্ট যে ফিলোসফিতে, যে উম, যে এই যে ক্লাস, যে ডিফারেন্ট যে ক্লাসেস ইন আওয়ার সোসাইটি তাদের মধ্যে যে এই যে প্রিভিলেজের মধ্যে আহ, যে কোনো ক্লাস প্রিভিলেজড, কেউ আন্ডার প্রিভিলেজ, যার ফলে কি হচ্ছে যে ক্লাস যে কনফ্লিক্ট এটা হওয়া অনিবার্য। যে একটা সময় কি হবে যে যে একটা বিশেষ ক্লাস যারা এক্সপ্লয়েটেড হতে হতে একটা সময় তারা কি করবে যে যে তারা রেবেল করবে। হুম? এটাকে আমরা বলছি ক্লাস ওয়ার। এবং মার্কস এটা ভীষণ রকমভাবে যে সেই মুহূর্তটার জন্য তিনি অপেক্ষা করতেন যে যে সময় ক্লাস ওয়ার হবে এবং কি হবে যে এই প্রিভিলেজ ক্লাসরা তারা কি হবে যে তাদের যে ক্ষমতা থেকে বিচ্যুত হবে এবং যে প্রোলেতারিয়েট যারা আর কি যে যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজ লেবার ক্লাস, যে তারা তাদের দ্বারা যে দে উইল হোল্ড দ্য স্টেট পাওয়ার। তা যেটাকে তিনি এভাবে ব্যাখ্যা করতেন আর কি। তাহলে সেই কন্টিনিউয়াল যে এবার মুশকিল হচ্ছে যে যদি এই লেবার ক্লাসের মধ্যে আনরেস্ট তৈরি হয় তাহলে তো মুশকিল। তখন কি করা হয় যে যাতে এই আনরেস্টটাকে কোনো রকম ভাবে যে সেটাকে যে সাপ্রেস করা যায়, এবং সেই জন্য নানান ধরনের যে ডিজাইনস, যে কি হয় যে স্টেট সেগুলোকে তৈরি করে, বিভিন্ন ধরনের ডিজাইনস তারা নেয় যেগুলোকে এখানে দেখাবেন আর কি যে শখ সেটা কিভাবে আসছে। বিটুইন দ্য স্লেভস অ্যান্ড দেয়ার মাস্টার্স অর্গানাইজড অ্যাজ ট্রেড ইউনিয়নস, যেগুলো আমরা জানি যে নানান ধরনের যেগুলো আহ, উম, যে ওয়ার্কিং ক্লাস তাদের মধ্যে যে তারা নানানভাবে যে রেসিস্টেন্স তৈরি করছে যে এই এক্সপ্লয়টেশনের এগেনস্টে, যেগুলো পরবর্তীতে যেগুলো আমরা বলে থাকি যে ট্রেড ইউনিয়নস, অর্গানাইজড অ্যাজ ট্রেড ইউনিয়নস অন ওয়ান সাইড অ্যান্ড এমপ্লয়ার্স ফেডারেশনস অন দি আদার। সেন্ট টমাস মোরের নাম তো আমরা সবাই জানি, হ্যাঁ? সেই রেনেসান্সের সময় যাকে তাকে খুব বিখ্যাত একজন রেনেসান্স হিউম্যানিস্ট। হুম? তার যে ইউটোপিয়া যে বইটি খুবই বিখ্যাত। সেখানে তিনিও কিন্তু ওই হিউম্যান লেবারকে নিয়ে খুব ইন্টারেস্টিং ওয়েতে তিনি দেখিয়েছেন যে ইউটোপিয়াতে কিভাবে হিউম্যান লেবারের যে মানে হিউম্যান লেবারকে যে কোনোভাবেই যাতে সরি, যে হিউম্যান ফ্রিডম যাতে কোনোভাবেই সেটা যেন থ্রেটেন না হয় এবং কোনোভাবেই যাতে হিউম্যান লেবার যে একজনের উপর থেকে আরেকজনের শোল্ডারে শিফট না হয়, সেই ব্যাপারটা কিন্তু খুব আহ, যে মারাত্মকভাবে দেখা হয়েছে। যে ওই ইউটোপিয়া যে একটা কাল্পনিক যে জগৎ, যে জগতে সবকিছুই আইডিয়াল, এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে কি হয় যে সেখানে শহরের মানুষ যারা তারা 6 মাস শহরে থাকে এবং আহ, পরের 6 মাস তারা আবার গ্রামে চলে আসে। আবার সেই গ্রামের মানুষ 6 মাস বাদে তারা শহরে চলে যায়। এবং কি হয় যে সেই শহরের মানুষ যখন গ্রামে আসে তারা সেই 6 মাস গ্রামে থেকে তারা চাষবাস এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ সবাইকেই সব কাজ করতে হচ্ছে। অর্থাৎ কেউই কিন্তু যে যে প্রোডাকশনের যে থেকে সে বিচ্যুত নয়। মানে তারা সবাই ডিরেক্টলি ইনভলভড। এবং যার ফলে দেখা যাচ্ছে যেহেতু সবাই কাজের সঙ্গে যুক্ত, যার ফলে দেখা যাচ্ছে কাউকেই খুব বেশি কাজ করতে হচ্ছে না। হুম?
মানে দিনে 6 ঘন্টা কাজ করলেই সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে যে তারা অনেকটা সময় তারা যে যে লিজার তারা যে এন্টারটেইন করতে পারছে, এনজয় করতে পারছে। হুম? আ যে আ মানে বিনোদনের সময়টা তাদের অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। সেজন্য এখানে তিনি আম যে সেন্ট টমাস মোরের কথা তিনি বলছেন আরকি। আচ্ছা। The Saint Thomas More who has just been canonized টমাস মোর থেকে সেন্ট টমাস মোর পরবর্তী ক্ষেত্রে তাকে ক্যানোনাইজ করা হয়েছে। তারপরে তার নামের আগে সেন্ট কথাটা আরকি ব্যবহার করা হচ্ছে। Held that we shall never have a peaceful and stable society until this struggle is ended by abolition of slavery altogether and the compulsion of everyone to do his share of world's work with his own hands and brains and not to attempt to put it on anyone else. হুম? তা সেই সময়ে কিন্তু আমরা দেখছি যে টমাস মোর এই বিষয়টা নিয়ে ভেবেছিলেন। হুম? এবং তার যে আইডিয়ালাইজড যে স্টেট, তার যে কাল্পনিক যে জগৎ, সে আদর্শ জগতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের যে মানে স্লেভারি একেবারেই নেই। মানে তার যে ফ্রি স্টেটে দেখা যাচ্ছে যে নোবডি ইজ মেড স্লেভ। স্লেভারি একেবারেই সেখানে অনুপস্থিত। যদিও মানে এক অর্থে স্লেভারি আছে, সেটা হচ্ছে যে মানে কোনো দেশকে যদি কোনো দেশের সঙ্গে যদি ওদের যুদ্ধ হয়, তখন সেই দেশে যাদেরকে বন্দী করা হয় তাদেরকেই তারা স্লেভ হিসেবে ট্রিট করে। কিন্তু নিজের দেশের কাউকে ওরা স্লেভ হিসেবে ট্রিট করে না। তো যাই হোক, তা সেই সময় কিন্তু সেই রেনেসান্স হিউম্যানিজমের সেই টাইমেও কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা হয়েছে। ন্যাচারালি দ্য মাস্টার ক্লাস through its parliaments and schools and newspapers makes the most desperate effort to prevent us from realizing our slavery. এই জায়গাটাও খুব ইন্টারেস্টিং। এটাও একেবারেই পুরোপুরি মার্ক্সের ধারণাটাকেই তিনি এখানে দেখাচ্ছেন। মানে সরাসরিভাবে মার্ক্সিস্ট যে থিওরি সেটাকে না বলে তিনি খুব সহজ সরলভাবে তার মতন ভাবে ব্যাখ্যা করছেন। হুম? তো কি হয় যে এই যে ন্যাচারালি দ্য মাস্টার ক্লাস থ্রু হিজ পার্লামেন্ট স্কুলস অ্যান্ড নিউজ পেপার, যেটা মার্কস বলছেন যে যে স্কুল নিউজ পেপার মানে যে যে সমস্ত মিডিয়াগুলো চার্চ এই সমস্ত কিছু সেগুলো কি হয় যে আমরা ভাবি যে এগুলো আমাদেরকে যে কি হচ্ছে যে আমাদেরকে অনেক বেশি যে সিভিলাইজ করছে, অনেক বেশি সচেতন করছে, আমাদেরকে এডুকেট করছে। কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি কি হয় যে এদের সঙ্গে কি হয় যে রুলিং ক্লাস তাদের সঙ্গে একটা নেক্সাস থাকে। মানে একটা আঁতাত আছে। মানে এরা করে কি যে স্কুল বিশেষ করে কি হয় যে স্কুলের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে স্কুল এডুকেশন, স্কুল যে সিলেবাস, স্কুলের যে কারিকুলাম, এই সবকিছুর মধ্যেই কি হয় যে এমনভাবে বোঝানো হয় যে তুমি যে 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 স্কুল এডুকেশন নিলে তুমি কিভাবে লার্নেড হবে এবং তুমি সচেতন হবে। কিন্তু উল্টো হয় যে যারা এডুকেটেড তারা কিন্তু কি হয় যে তারা আরো বেশি তাদের মধ্যে যে স্লেভিশ মেন্টালিটি গ্রো করে। বুঝা গেল? মানে তাকে বোঝানো হয় যে পড়াশুনো যে করে সে খুব ভালো আম যে ছেলে বা মেয়ে হয়। তার কি হয় যে সে চাকরি করে, সে ভালো জায়গায় তার বিয়ে হয়। তা সে ভালো সুখে থাকতে পারে। তাহলে এই যে দেখা যায় ১ম থেকেই তাকে কিন্তু ভীষণ রকম একটা আত্মকেন্দ্রিক ভাবনার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং তাকে এই যে আ উম যে রুলিং ক্লাস, সেই রুলিং ক্লাস যে যা কিছু করছে যে সবই যে ঠিক, এই ধারণাটা তার মধ্যে তৈরি হতে শুরু করে এবং তখন সে কি করে যে অজান্তেই সে রুলিং ক্লাসের আ যে স্বার্থে সে সমস্ত রকম কাজ করতে থাকে। বুঝা গেল? মানে তার কথা বা তার লেখালেখি, তার যা কিছু সে করে সবকিছুই সেই রুলিং ক্লাসের স্বার্থে সে করে। এবং তার মনে হয় যে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা একেবারেই যে খুব অ্যাপ্রোপ্রিয়েট আ উম উম যে তার পক্ষে। তার মনে হয় যে সবই তো সুন্দর। যা কিছু আছে যে সবই সুন্দর। যার ফলে এটার মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তো বোঝা গেল যার ফলে স্কুল, নিউজপেপার, মিডিয়া, পার্লামেন্ট এগুলো সবই কিন্তু আমাদের বোঝায় যে
তারা এই যে বলছে যে প্রিভেন্ট আস ফ্রম রিয়েলাইজিং আওয়ার স্লেভারি, মানে তারা বুঝতে দেয় না যে যে আমরা এক্সপ্লয়েটেড হচ্ছি। হুম, এবং যার ফলে এখানে হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা যে স্কুল এডুকেশনের মধ্যে যে এই সমস্যাটা লুকিয়ে আছে। From our earliest years, we are taught that our country is the land of free and that our freedom was won for us by our forefathers when they made King John sign Magna Carta। তো যেটা আমাদের দেশের ক্ষেত্রেও যেটা হয় যে কি হয় যে স্বাধীনতা দিবসে কি হয় যে শিক্ষিত মানুষ যারা এডুকেটেড পিপল তারা স্বাধীনতা দিবসটাকে খুব করে তারা সেলিব্রেট করে। হুম, এবং তারা বোঝাতে চায় যে আমাদের দেশ স্বাধীন এবং এই দেশে সমস্ত মানুষ খুব ভালো আছে। যে আসলে এই প্রিভিলেজ ক্লাস তারাই ভালো আছে এবং সেটাকেই তারা স্বাধীনতা হিসেবে সেলিব্রেট করে। এবং কি হয় যে যে ওয়ার্কিং ক্লাস, লেবার ক্লাস যারা আন্ডার প্রিভিলেজড তারাও কি হয় যে ধরে নেয় যে যে হয়তো ভালো আছি আর কি। তা সেনে বলছে যে ইট প্রিভেন্টস আস ফ্রম রিয়েলাইজিং আওয়ার স্লেভারি। এবং আর কি হয় যে এখানে তিনি মানে এখানে ইংল্যান্ডে যে পলিটিক্যাল হিস্ট্রি সেই পরিপ্রেক্ষিতে আমাদের দেখতে হবে যে কি বলছেন যে from our earliest years we are taught that our country is the land of the free and that our freedom was won for us by our forefathers, যেটা আমরা বিশ্বাস করি যে যে আমাদের যে ফ্রিডম ফাইটার্স তারা দে ফট ফর আওয়ার ফ্রিডম, যে দে সিকিউর আওয়ার ফ্রিডম। হ্যাঁ, তারা আমাদের দেশকে স্বাধীন করেছে, যার ফলে আজকে আমরা স্বাধীন। এই যে ধারণাটা যেটা আমরা বহন করি এবং স্বাধীনতার দিন আমরা ভীষণ রকমভাবে এটাকে গ্লোরিফাই করি। when they made King John sign Magna Carta, যে ম্যাগনা কার্তা এটা তো খুব খুবই গুরুত্বপূর্ণ একটা যে একটা হিস্টোরিক্যাল ইভেন্ট ইন যে ইংলিশ হিস্ট্রি। হ্যাঁ, ম্যাগনা কার্তা যেটা কি হয় যে সে সময় যে কিং জন অফ ইংল্যান্ড সেটা হচ্ছে যে আহ, তিনি এই যে ম্যাগনা কার্তা এটা সাইন করেছিলেন, যে যেটা হচ্ছে যে 1215 1215 সালে 15 জুন। হুম, এই ম্যাগনা কার্তা ইজ আ কাইন্ড অফ এ ডকুমেন্ট হুইচ ওয়াজ সাইন্ড বাই দ্য কিং আফটার নেগোসিয়েশনস উইথ হিজ ব্যারন্স। হুম, অর্থাৎ অন্যান্য যে সমস্ত জমিদার তাদের সঙ্গে তার একটা নেগোসিয়েশন হয়। সেটা কি যে ম্যাগনা কার্তা হ্যাজ ইনফ্লুয়েন্সড ইংলিশ ল ডাউন টু দ্য প্রেজেন্ট ডে। এই যে ম্যাগনা কার্তার একটা বিরাট একটা ইনফ্লুয়েন্স রয়েছে যে পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত যে যে ইংলিশ ল মেকিং এর ক্ষেত্রে এটার একটা বিরাট যে ইনফ্লুয়েন্স রয়েছে। So it is one of the most celebrated documents in English history. It is recognized as um, a kind of a the cornerstone of the idea of liberty of citizens. হুম, মানে এখানে সোজা কথায় যে এই ম্যাগনা কার্টাতে কি করা হয়েছিল যে যে রাজার অনেক ক্ষেত্রে তার যে ক্ষমতাকে যে কার্টেল করে দেওয়া হয়েছিল। হুম, সেটাই আর কি এখানে বলা হচ্ছে। So Magna Carta contains 63 clauses that limit the power of the rulers. হুম, তাহলে অনেক ক্ষেত্রেই তার যে পাওয়ার, রুলারের যে পাওয়ার সেটাকে সেটাকে লিমিট করে দেওয়া হয়েছে। হুম, সো যেমন কিছু কিছু কথা এরকম হতে পারে যে ক্লজগুলো কেমন যে নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল ইভেন দ্য কিং। হুম, যে আইনের উপরে কেউ নয় এবং রাজাও সেই আইনের দ্বারা যে আবদ্ধ। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা যে ডিসিশন, এটা বলতে হবে যে যে রাজাকে মনে করা হতো যে তিনি আইনের ঊর্ধ্বে, কিন্তু এই প্রথম কি হলো যে ম্যাগনা কার্তা এটা যে এনশিওর করলো যে ইভেন কিং ইজ আন্ডার দি যে লজ হুম অ্যান্ড রেগুলেশনস। হুম, এবং যে রাইট টু ফেয়ার ট্রায়াল এবং প্রত্যেকের ক্ষেত্রেই যে সুবিচার পাওয়ার যে যে অধিকার। হুম, যে আগে এই ব্যাপারটা ছিল না আর কি, যে রাজা চাইলে যাকে খুশি শাস্তি দিতে পারতো। হুম, পিপল হু আর ট্যাক্সড শুড হ্যাভ সাম কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন। হুম, তাহলে যারা ট্যাক্স দিচ্ছে, কর দিচ্ছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে আহ, যে তাদের লাইফকে এনশিওর করা এটা হচ্ছে যে এটা রাজার কর্তব্য। বুঝা গেল? তাহলে এই ধরনের বেশ কিছু খুব সিগনিফিকেন্ট যে ক্লজেস যেটা ইনক্লুডেড ছিল ম্যাগনা কার্তাকে, সেই জন্য এটাকে বলা হয় যে কাইন্ড অফ এ যে ট্রায়াম্ফ অফ যে লিবার্টি অফ দ্য সিটিজেন্স। হুম,
তো সেখানেও কি বলা হচ্ছে যে আমাদেরকে এটাকে যে এইভাবেই দেখানো হয় যে যে যখন পলিটিক্যাল হিস্ট্রি যখন পড়ানো হয় তখন আমাদেরকে এটাই বোঝানো হয় যে ম্যাগনা কার্টা যখন সাইন্ড হয়েছে তখন কি হয়েছে মানুষ অনেক ফ্রি হয়েছে। হুম। হোয়েন দে ডিফিটেড দ্য স্প্যানিশ আর্মাডা। হুম। এর নানা রকম যে ঘটনা আর কি যে স্প্যানিশ আর্মাডাকে যখন হারানো হলো তখনও আমরা ফ্রি হয়েছি। হোয়েন দে কাট অফ কিং চার্লসেস হেড, when they made King William accept the Bill of Rights, এরকম পরপর বিভিন্ন যে সিগনিফিকেন্ট পলিটিক্যাল যে ইনসিডেন্টস গুলো এখানে বলা হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কি ঘোষণা করা হয়েছে যে এই প্রত্যেকটা ঘটনাই প্রত্যেকটা ইনসিডেন্টই যে কি সাজেস্ট করে যে দ্য দ্য সিটিজেন্স আর নাও ফ্রি। হুম। যে ইট হ্যাজ এনশিওর্ড দ্য ফ্রিডম অফ দ্য পিপল। হুম। When they issued and made good the American Declaration of Independence, when they won the battles of Waterloo, Trafalgar on the playing fields of Eton, and when only the other day they quite unintentionally changed the German, Austrian, and Russian and Ottoman empires into republics. এবং পরপর অনেকগুলো দেশ এ সময় কি হয় যে স্বাধীন হয় আর কি, যেগুলো রিপাবলিক্স হয়ে যায় আর কি, সেই দেশগুলোর নাম এখানে বলা হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই বলা হয়েছে যে দিজ আর অল যে যে ট্রাম্প অফ যে হিউম্যান লিবার্টি। কিন্তু দেখা যাচ্ছে যে যতই ঘোষণা করা হোক কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় যে তাদের মনে হয় যে যে যদি আমরা স্বাধীনই হয়ে থাকি তাহলে এত সমস্যা কেন আসছে। এবারে স্বাভাবিকভাবে কি হচ্ছে যে অনেক সময় মানুষের মধ্যে রিসেন্টমেন্ট তৈরি হয়, যে আনরেস্ট তৈরি হয়। তখন কি হয় যে হোয়েন উই গ্রাম্বল, যখন আমরা ক্ষোভ জানাই তখন কি হয়, উই আর টোল্ড দ্যাট অল আওয়ার মিজারিজ আর আওয়ার ওন ডুইং বিকজ উই হ্যাভ দ্য ভোট। তাহলে এই যে যখন আমরা গ্রাম্বল করি তখন কি বলা হয় যে তোমার এই যে মিজারিজ আসছে, তোমার যে দুর্দশা, এর পেছনে কারণটা কি, যে ইউ হ্যাভ চোজেন দ্য রং গভর্নমেন্ট। You had the choice to vote, you had the choice to choose the right যে ruler, but you have chosen the wrong one, that is why you are facing such kind of troubles। এইভাবে বোঝানো হয়। When we say what good is the vote, we are told that we have the factory acts, the wage boards, and free education, and the new deal and the dole। হ্যাঁ, তা যখন বলা হয় যে ভোট দিয়ে আমাদের কি লাভ হচ্ছে, বলছে এই এই পেয়েছেন, হ্যাঁ, অনেক কিছু যে লাভ হয়েছে, যে আমরা ফ্যাক্টরি অ্যাক্টস করেছি, ওয়েজেস বোর্ডস করেছি, ফ্রি এডুকেশন, নানান ধরনের যে নিউ ডিল অ্যান্ড দ্য ডোল। ডোল বলতে যে বিভিন্ন ধরনের যে ওই যেটাকে বলে ওই যে ওই ত্রাণ আর কি, দান ধ্যান আর কি, সেগুলোকে ডোল বলা হয়, যেগুলো সরকার করে থাকে আর কি, বিভিন্ন ধরনের যে ভাতা আর কি। তো এগুলো এগুলো সরকার দিচ্ছে এবং এগুলোর মাধ্যমে সরকার বারবার বোঝানোর চেষ্টা করে যে যে উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট ইয়োর সিকিউরিটি, ইয়োর ফ্রিডম। অ্যান্ড হোয়াট মোর কুড এনি রেসপন্সিবল ম্যান আস্ক ফর, যে এর থেকে বেশি আর কি একজন আশা করতে পারে, একজন ফ্রি সিটিজেন, এর থেকে বেশি তো আশা করার কিছু নেই। উই আর রিমেইন্ড দ্যাট দ্য রিচ আর ট্যাক্সড এ কোয়ার্টার, এবং যখন আমরা বলি যে যে বড় লোকেরা এত যে সুখে আছে, তারা এত ভোগবিলাস করে, কেন আমরা তো পারি না, তখন বলা হয় যে না, ওরা যা ইনকাম করে তার থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স যে আমরা কি করি যে যে রিডাকশন করি, তাই না? এবং এটা বলে কি করা হয় যে যে পুয়ার পিপলদেরকে যে আশ্বস্ত করা হয়। যে উই আর রিমাইন্ডেড দ্যাট দ্য রিচ আর ট্যাক্সড এ কোয়ার্টার, আ থার্ড, অর ইভেন এ হাফ অ্যান্ড মোর অফ দেয়ার ইনকামস। যে যতটা পারা যায় তাদেরকে, যে ইভেন দ্য হাফ অফ দেয়ার ইনকামস আর যে যে ট্যাক্সড বাই দ্য গভর্নমেন্ট, বাট দ্য পোর আর নেভার রিমেইন that they have to pay that much of their wages as rent। কিন্তু এটা কখনো পুয়ার পিপলদেরকে বোঝানো হয় না যে দে আর যে ডুইং যে অর ইনভেস্টিং হিউম্যান লেবার
হুম? যে তারা শ্রম দিচ্ছে এবং এই শ্রমটা কিন্তু টাকার চাইতে অনেক বেশি মূল্যবান। হুম? যেটা কিন্তু বলা হয় না। হ্যাঁ? যে ধনী মানুষরা প্রচুর ট্যাক্স দিচ্ছে এবং তাতে আমরা খুব খুশি হয়ে যাই। যখন আমরা শুনি যে আ যে কি হলো যে আ যে করোনা পরিস্থিতিতে কি হলো যে বড়, বড় যে উম আ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ক্যাপিটালিস্ট তারা প্রচুর টাকা দিচ্ছে। হুম? এবং তাই দেখে আমরা খুব খুশি হই যে না এরা তো খুব আ দয়ালু, তাই না? বড়, বড় সেলিব্রিটিরা কোটি, কোটি টাকা দিয়ে দিচ্ছে এবং তখন তাই দেখে আমরা ভাবি যে তাই তো এরা তো খুব ভালো। হুম? যে খুব জেনারাস, হ্যাঁ? এবং আমরা খুব খুশি হই। হুম? কিন্তু আ যে এর মধ্যে দেখা যাচ্ছে যে একই রকমের কিন্তু আ যে একটা যে একটা পলিটিক্স কিন্তু আছে। সেটা আমরা কিন্তু রেকগনাইজ করতে পারি না। যে তারা হয়তো আ যে দে আর ডোনেটিং এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। কিন্তু যে কি হচ্ছে যে একটা লার্জ সেকশন অফ যে যে সিটিজেন তারা যে ইনভেস্ট করছে যে হিউম্যান লেবার, সেই লেবারটার কিন্তু মূল্য তার থেকে অনেক, অনেক বেশি। হুম? কিন্তু সেটাকে কিন্তু আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না। বোঝা গেল? আমাদের ফ্যামিলিতেই যেমন হয় যে কি হয় যে আ যে বাড়িতে আমরা মহিলাদের দিয়ে সমস্ত কাজ করাই। হুম? এবং যখন তারা অনেক সময় তারা গ্রাম্বল করে তখন আমরা বলি যে যে আমরা তো ইনকাম করছি। হ্যাঁ? চাল এনে দিচ্ছি, ভাত এনে দিচ্ছি, সবই তো আমি করছি। হুম? আ যার ফলে ইউ আর বাউন্ড টু ডু আ যে যে ডোমেস্টিক চোরস। হুম? এবং তাতে সে তখন ভাবে যে না ঠিকই তো আছে। কিন্তু সে বুঝতে পারে না যে সে যে লেবারটা দিচ্ছে সেটার মূল্য কিন্তু অনেক বেশি। হুম? কিন্তু সেটা কি হয় যে তার এই যে হিউম্যান লেবার সে যে ইনভেস্ট করছে সেটাকে আমরা ভীষণভাবে ট্রিভিয়ালাইজ করি যে সেটার কোনো মূল্য নেই। এভাবে আমরা সেটাকে দেখাই। তা সেটা লেবার ক্লাসের ক্ষেত্রেও একই রকম হয়। যে একজন মানুষ সে কি করে? সে যখন ঘর মুছে দেয় তখন তাকে আমরা ৳২০ দিয়ে দিই। যে ঘর মুছেছে ৳২০। হুম? যে এবং আমরা মনে করি যে এটা এম যে এটা ঠিকই আছে। যে এটাই মানে সে এরকমই মানে আ সে এটাই ডিজার্ভ করে। হুম? কিন্তু দেখা যাচ্ছে যে যখন একজন ডাক্তার সে একটা রোগীকে ১ মিনিট দেখেই সে ৳৫০০ ফিস নিচ্ছে, সেটাকেও আমরা মনে করছি যে সেটাও জাস্টিফাইড। হুম? তো এই জায়গাটাই হচ্ছে মজাটা আরকি। ঠিক আছে? এবং সেজন্য বলা যায় তাদের হাফ অফ ইনকামস কি করা হচ্ছে যে রিডিউস করা হচ্ছে। হুম? যে ম্যা ম্যা যে ডিডাক্ট করা হচ্ছে অ্যাজ ট্যাক্স। But the poor are never reminded that they have to pay that much of their wages as rent in addition to having to work twice as long every day as they would need if they were free. হুম? তো দেখা যাচ্ছে যে তাদের সবসময় কি হচ্ছে যে তাদের যে they have to work twice as long every day. হুম? মানে যতটা তাদের পরিশ্রম মানে তাদের জন্য প্রয়োজন তার দ্বিগুণ তাদের করতে হচ্ছে। যেটা অন্য মানুষেরা করছে না। আচ্ছা নেক্সট প্যারাগ্রাফে আসি। Whenever famous writers protest against this imposture, say Voltaire, Rousseau, Tom Paine in the 18th century, or Cobbett and Shelley, Karl Marx, Lassalle in the 19th, or Lenin and Trotsky in the 20th, তা বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষ তারা এই এক্সপ্লয়টেশন এগেনস্টে বলেছেন। You are taught that they are atheists and libertines, murderers and scoundrels. যে তখন তোমাকে কি বোঝানো হয় যে এরা হচ্ছে atheists, যে এরা উম, যে কি বলে ভগবানে বিশ্বাস করে না আর কি, যারা এথিস্টকে কি বলে যারা ভগবানে বিশ্বাস করে না, যাই হোক, অ্যান্ড লিবার্টাইনস যে তারা লিবার্টাইনস মানে তারা নাস্তিক বলে। হ্যাঁ, নাস্তিক, নাস্তিক। নাস্তিক। হ্যাঁ, যে তারা নাস্তিক মানুষ এবং নাস্তিক উম মানুষ বললে তাদেরকে আমরা ভীষণ রকমভাবে অপছন্দ করি। কারণ আমাদের সমাজে একটা বেশিরভাগ মানুষই কি হয় যে একটা ধর্মীয় চিন্তাধারা আবদ্ধ থাকে। তো তারা অ্যাথিস্ট এবং একই সঙ্গে তারা কি হচ্ছে লিবার্টাইনস যে তারা ইমোরাল পিপল, হুম? তারা মার্ডারার্স এবং স্কাউন্ড্রেলস, হ্যাঁ? এভাবে তাদেরকে দেখা হয়। এবং এটা কিন্তু আ যে
সত্যি, সত্যি তাই হয় এবং আমাদের বর্তমান পরিস্থিতিও আমরা যদি দেখি যে, যে মানুষগুলো দেখা যাচ্ছে যে, এই যে এই ধরনের exploitation এর against এ যারা বলছে তাদেরকে আমরা কি করছি? আ তাদেরকে আমরা দেশদ্রোহী বলছি, তাই না? যে ট্রেইটর বলছি, তাদেরকে যেটা দেশদ্রোহিতার যে বিভিন্ন ধরনের যে আইনে তাদেরকে আমরা যে পানিশ করছি, যেগুলো তো হচ্ছে, প্রতিদিনই এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং তাদেরকে আমরা আ মানে আমাদের যে স্টেট বা গভর্নমেন্ট তাদেরকে এইভাবেই রিপ্রেজেন্ট করছে। এবং আমরা সাধারণ মানুষ সেটাকেই বিশ্বাস করছি। আ এবং তাদেরকে সেইভাবেই আমরা আ যে কনসিডার করছি। And often it is made a criminal offense to buy or sell their books. এটাও তো খুব কমন অ্যাফেয়ার যে তাদের বই সেটাকে কি করা হয় যে সেটাকে ব্যান করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। If their disciples make a revolution, England immediately makes war on them and lends money to the other powers to join her in forcing the revolutionists to restore the slave order. হুম তা যেটা হয়ে থাকে যে যখন আনরেস্ট থেকে সেটা একটা সময় যে রেবেল বা রেভলিউশনের জায়গা যখন বা সিভিল ওয়ারের জায়গায় যখন পৌঁছে যায় তখন কি করে যে গভর্নমেন্ট তখন কি করে যে সে তখন যে দে এমপ্লয় ফোর্সেস মিলিটারি ফোর্স এবং কি হয় যে অন্যান্য দেশও তখন কি করে যে তাকে হেল্প করে হুম যে টু সাপ্রেস দি দি সিভিল ওয়ার হ্যাঁ অর ইন্টারনাল যে যে রিসেন্টমেন্ট অফ দ্য মাস এটা কিন্তু করা হয় এবং অন্যান্য স্টেটগুলো তাকে হেল্প করে কেন কারণ তাদের মনে হয় যে যদি কোনো একটি দেশে যে সাধারণ মানুষ যদি তারা এভাবে আহ, যে রেভলিউশন করে তাহলে কি হচ্ছে যে পাশের দেশেও সেটা ছড়িয়ে যাবে এবং সেই দেশের সরকারের পক্ষেও কি হবে যে মানে দেয়ার পজিশন উইল অলসো বি থ্রেটেন এবং সেই কারণে তারাও তাকে হেল্প করে When this combination was successful at Waterloo, the victory was advertised as another triumph of British freedom, and the British wage slaves, instead of going to mourning like Lord Byron, believed it all and cheered enthusiastically. হুম। কি হলো যে সেক্ষেত্রেও কি হচ্ছে যে ব্যাটল অফ ওয়াটারলু এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সেটাকে দেখা হচ্ছে যে দ্য ট্রায়াম্ফ অফ হিউম্যান ফ্রিডম হিসেবে সেটাকে যে অ্যাডভার্টাইজ করা হচ্ছে এবং সাধারণ মানুষ তো আর লর্ড বাইরন নয় যে তারা সেই জায়গাটাকে বুঝবে। যার ফলে তারা কি করছে সেটাকে সেলিব্রেট করছে। When the revolution wins as it did in Russia in 1922, এটা তো আমরা সবাই জানি রাশিয়াতে কিন্তু এরকম একটি যে অভূতপূর্ব ঘটনা ঘটেছিল যেখানে হচ্ছে যে দ্য লেবার ক্লাস দে ফাইনালি যে the rebel was successful. The fighting stops, but the abuse and calumnies, the lies continue until the revolutionary state grows into a fast, great military power. এবং সেক্ষেত্রেও দেখা গেল যে আম, যে নানান ধরনের যে সেটাকে সেই ইতিহাসটাকে নানান রকমভাবে বিকৃত করা হচ্ছে করা হয়েছে আর কি এবং বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনালি সেটাকে নানান রকমভাবে বিকৃতভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং ফাইনালি কি হলো যে 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 বিপ্লবের যে মূল যে যেটা উদ্দেশ্য সেটা সফল হলো না এবং ফাইনালি ইট টার্নস আউট টু বি যে ফার্স্ট রেট মিলিটারি যে পাওয়ার Then our diplomatists, after having for years denounced the revolutionary leaders as the most abominable villains and tyrants, have to do a right turn and invite them to dinner. হুম। তাহলে কি হলো যে যে সমস্ত লিডার্স হু অ্যাকচুয়ালি লেড দ্য রেভলিউশন তারা যখন তখন যখন দেখা গেল যে ফাইনালি দে সাকসিডেড ইন যে হোল্ডিং দ্য স্টেট পাওয়ার তখন কি হলো যে ইমিডিয়েটলি তারা কি করলো যে সেটাকে একটি ফার্স্ট রেট মিলিটারি পাওয়ারে নিয়ে আসলো তাহলে কি হলো যে যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল হলো না এবং সেই মানুষগুলো সেই লিডার্স যাদেরকে একটা সময় মার্ডারাস কাউন্টেলস বা লিবার্টাইন্স মনে করা হতো তাদেরকেই কি করা হলো যে যে সমস্ত যে ডিপ্লোম্যাটস মানে অন্যান্য সমস্ত যে বিভিন্ন দেশের যে রাষ্ট্রীয় নেতারা তারা কি করলো যে দে স্টার্ট যে ইনভাইটিং দেম টু দেয়ার ডিনার এবং তাদের সঙ্গে দেখা যায় তাদের মধ্যেও একই রকমভাবে যে
যে একটা আঁতাত তৈরি হয়ে যায়। হুম? নাও দো দিস prodigious mass of humbug, prodigious mass of humbug, হ্যাঁ? মানে এই যে আহ, যে দ্য কম্বাইন্ড বডি অফ যে পার্লামেন্টস, লেজিসলেশন, জুডিশিয়ারি, তারপরে অন্য যেগুলোকে মার্কসের ধারণাতে যেগুলোকে সুপারস্ট্রাকচার বলা হচ্ছে, হ্যাঁ, যে লিটারেচার, এডুকেশন, জার্নালিজম, এই সমস্ত কিছুকেই তিনি বলছেন যে দ্য প্রটিজাস মাস অফ হামবাগ। তো এই যে সব সব গ্রেট ইনস্টিটিউশনস অফ সোসাইটি, বুঝে গেল, গ্রেট ইনস্টিটিউশনস, সমস্ত বড় বড় যে প্রতিষ্ঠান, হ্যাঁ, যেগুলোকে আমরা অনুসরণ করি, হুম, তো তারা কি করে, দে দে প্রমোট, হুম, যে হিউম্যান স্লেভারি, তারা সেটাকে প্রমোট করে। They always wish to establish and make people think that they are superior to everything, and it is their duty to serve them. তাহলে এইভাবেই কি হচ্ছে যে যে একই সমস্যাটা চলতে থাকে। ঠিক আছে? তাহলে এই যে এনস্লেভ যে ক্লাস, এই এনস্লেভ ক্লাসকে যে এইভাবে যে ডিসিভ করা, হ্যাঁ, বা ডেলিউট করা, হ্যাঁ, যেটাকে আমরা ওই যে বিভিন্ন যে সুপারস্ট্রাকচারের মধ্যে দিয়ে, হ্যাঁ, যে লিটারেচার, এডুকেশন, হুম, আমরা অনেক সময় মনে করি যে যে সাহিত্য যে আমরা পড়ি সেই সাহিত্য আমাদেরকে সচেতন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাহিত্য কি করে যে সেই একই রকমভাবে যে রুলিং যে আইডিয়াস, মানে রুলিং ক্লাসের যে তাদের যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যে আইডিয়াসগুলোকে কি করা হয়, যে প্রচার করা হয়, হ্যাঁ, তা সেগুলো কিন্তু মূলত প্রচারিত হয় যে সাহিত্য বা তৈরি করা যে ইতিহাস বা শিক্ষা ব্যবস্থা এর মাধ্যমে। ঠিক আছে? তো যেগুলো আ মার্কসিস্ট ধারণাতে আমরা পাই আরকি, বা যেটাকে আমরা বলে থাকি যে ইডিওলজিক্যাল যে apparatuses, যেগুলো যে apparatus মানে যে এই প্রত্যেকটাই আরকি, যে লিটারেচার, এডুকেশন, পার্লামেন্টস, জার্নালিজম, জুডিশিয়ারি, এসবই একেকটা apparatus, যার মাধ্যমে কি হয় যে আ রুলিং ক্লাস তার যে পাওয়ার সেটাকে সে হোল্ড করে। হুম? ঠিক আছে? Now, though this prodigious mass of humbug is meant to delude the enslaved masses only. হুম? তাহলে এই যে prodigious mass of humbug, মানে এটা সোজা কথায় যে ওই সুপারস্ট্রাকচারের কথা তিনি বলছেন আরকি। তারা কি করে? ডিলিউট করে দ্য এনস্লেভড মাস, এনস্লেভড মাসকে তারা প্রতারিত করে। It ends in deluding the master class much more completely. It ends in deluding the master class much more completely. A gentleman whose mind has been formed at a preparatory school for the sons of gentlemen, followed by a public school and university course, is much more thoroughly taken in by the falsified history and dishonest political economy and the snobbery taught in these places than any other worker can possibly be. এই সেন্টেন্সটা একটু বড়, আমি ভেঙে ভেঙে বলছি। তাহলে কি হচ্ছে যে আহ, হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে একজন জেন্টলম্যান, যে একজন ভদ্রলোক, ভদ্রলোকের যে তৈরি হওয়ার ব্যাপারটা কিভাবে হয়, যে ভদ্রলোক তার এমনি এমনি হয় না, ভদ্রলোক মানে তাকে অবশ্যই তাকে স্কুল এডুকেশন নিতে হয়েছে, তাকে যে সেরকম ফ্যামিলিতে তাকে নার্চার করা হয়েছে, এবং সে যে একটা নির্দিষ্ট ধরনের যে একটা যে কালচার, সেই কালচারের মধ্যে সে born and brought up হয়েছে আর কি। The gentleman whose mind has been formed at a preparatory school for the sons of gentlemen, followed by a public school and university course, is much more thoroughly taken in by the falsified history, এবং সে সবচেয়ে বেশি এটাকে বিশ্বাস করে, এ falsified history, বুঝা গেল? কারণ সেরকমই ইতিহাসে পড়ে এসেছে, এবং যেহেতু সে একটা প্রিভিলেজড যে ক্লাসে বিলং করে, যার ফলে সে এটা আরো সহজে সে এটাকে বিশ্বাস করে। হুম? ফলসিফাইড হিস্ট্রি অ্যান্ড ডিসঅনেস্ট পলিটিক্যাল ইকোনমি, বুঝা গেল? যার ফলে শিক্ষিত, তথাকথিত যে শিক্ষিত মানুষ, যাকে আমরা মনে করি সচেতন, সে কিন্তু সচেতন একেবারেই নয়, বরং উল্টো, মানে সে এই যে যেই সিস্টেমটা যেটা চলে আসছে আহ, সেটাকে খুব সহজে সে মেনে নিতে পারে, বুঝা গেল? মানে যেকোনো ধরনের যে সরকারি যে ব্যবস্থাপনা, হুম?
বা সরকারি যে নির্দেশ, সরকারি যে প্রকল্প, এগুলোকে সে খুব সহজে তার সঙ্গে সে নিজেকে মানিয়ে নেয়। সে এটাকে মেনে নিতে পারে। মানে এটাতে তার কোনো ধরনের সমস্যা হয় না। মানে কোনো কিছুতেই তার কোনো সমস্যা হয় না। সে কখনো প্রতিবাদ করে না। তাই যে বেশিরভাগ ক্ষেত্রে এটা কাদের ক্ষেত্রে হয়? ঠিক এই ধরনের যে সেকশন অফ পিপল, বুঝা গেল? যারা কখনো কোনো কিছুতে কোনো প্রশ্ন করে না। এবং তাদের কাছে মনে হয় যে যা কিছু চলছে সবকিছু খুব ভালো চলছে। এবং এই ফলসিফাইড হিস্ট্রি এবং ডিসঅনেস্ট পলিটিক্যাল ইকোনমি, এটাকে তারা যেমন বিলিভ করে এবং সেটাকে তারা সাস্টেইন করে। মানে এটাকে টিকিয়ে রাখতে তারা সমস্ত রকম চেষ্টা করে। বুঝা গেল? তা যে তারা এই যে চেষ্টাটা করে সেটা একটা কারণ হচ্ছে যে নিজেদের পজিশনকে ধরে রাখার। এবং আরেক ক্ষেত্রে কি হয় যে তারা যখন ওই সরকার যেটা করে এরাও ঠিক একই রকম এই কাজগুলো করে যে কি হয় যে যখন তাদের মনে হয় যে অনেক ক্ষেত্রে যে কোনো ধরনের যদি আনরেস্ট তৈরি হয়, সেই ব্যাপারটা সম্পর্কে তারা সচেতন থাকে, যার ফলে দেখা যায় তারা নানান ধরনের যে ফিলান্থ্রপিক কাজের সঙ্গে যুক্ত থাকে, যে যে জনদরে দিয়ে বিভিন্ন ধরনের কাজ, দান ধ্যান, এই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত থাকে অনেক সময়। যে এগুলোর মাধ্যমে তারা বোঝাতে চায় যে উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট যে পুয়ার পিপল। এবং এগুলো করার মধ্যে দিয়ে তারা আবার এক ধরনের মানুষের কাছে সম্ভ্রম আদায় করার চেষ্টা করে। এবং একই সঙ্গে নিজেদের যে সিচুয়েশন বা কন্ডিশন সেটাকে পুরোপুরিভাবে সিকিউর রাখে, যে যাতে কেউ কখনো কোনো প্রতিবাদ না করে। অ্যান্ড দ্য স্নবারি টট ইন দিস প্লেসেস। হ্যাঁ, এবং তারা অনেক ক্ষেত্রে কি হয়, ভীষণ রকমের স্নব হয়। হ্যাঁ, মানে অর্থাৎ ভীষণ রকমভাবে তারা অহংকারী হয়। যে যেহেতু সে পড়াশুনো শিখেছে, যে কারণ আমরা জানি যে পড়াশুনো যারা করে তারাই সমাজে সম্মানিত হয়। যেটা আমরা আমাদের বাচ্চাদের বলি যে পড়াশুনো করছিস না, একটা রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। বা লাঙল চষবি গিয়ে, এই যে কথাগুলো আমরা বলে থাকি আর কি। অর্থাৎ পড়াশুনো যারা করে না তারা সমাজে অসম্মানিত হয় এবং তারা যে কাজগুলো করে সেগুলো খুব একটা সম্মানের কাজ নয়। তা যার ফলে কি হয় যে শিক্ষিত মানুষের মধ্যে একটা স্নবারি চলে আসে, যে অ্যান্ড দ্য স্নবারি টট ইন দিস প্লেসেস দ্যান এনি ওয়ার্কার ক্যান পসিবলি বি, বিকজ দ্য জেন্টলম্যানস এডুকেশন টিচেস হিম দ্যাট হি ইজ এ ভেরি ফাইন ফেলো। বুঝা গেল? কারণ শিক্ষা তাকে বারবার এটা বোঝায় যে সে একজন খুবই যে একজন সুপিরিয়র কাইন্ড অফ পার্সন, ভেরি ফাইন ফেলো, সুপিরিয়র টু দ্য কমন রান অফ মেন। হ্যাঁ, যে শিক্ষিত, অনেক দূর পড়াশুনো করেছে, যার ফলে সে সাধারণ মানুষের থেকে অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য। বুঝা গেল? যার ফলে আমরা সবসময় কি করি, যে মানুষের পরিচয় নেওয়ার আগে সময় আমরা জিজ্ঞেস করি যে কতদূর পড়াশুনো করেছে, তাই না? তো এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি সেই মানুষটা কতটা গুরুত্বপূর্ণ। যে এত পড়াশোনা করেছে, এত ডিগ্রি, তখন তাকে আমরা সম্মান দিতে শুরু করি আলাদাভাবে। The superior to the common run of men whose duty is to brush his clothes. যে মানুষগুলোর কাজ হচ্ছে যে তার জুতো পালিশ করে দেবে, তার ঘর মুছে দেবে, তাই না? তো সেই মানুষগুলোর থেকে সে অনেক বেশি সুপিরিয়র। যেটা আমরা বাচ্চাদের বলে থাকি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তাহলে তুমি পড়াশোনা করছো মানে তুমি গাড়ি ঘোড়া চড়বে আর বাকি মানুষেরা তোমাকে তোমার ওই গাড়ি ঠেলবে আর কি। তাই এই ধরনের শিক্ষা নিয়ে আমরা বড় হই। হ্যাঁ, যার ফলে সেই শিক্ষা নিয়ে মানুষ কখনোই হওয়া যায় না। একজন যে ভয়ঙ্কর রকম আত্মকেন্দ্রিক একজন মানুষ ছাড়া আর কিছুই হওয়া যায় না। তো যাই হোক, সেই শিক্ষা আমাদের এটাই শেখায় যে তুমি অনেক বেশি সুপিরিয়র, যার ফলে আদার পিপলদের কাজ হচ্ছে যে টু ব্রাশ ইউর ক্লোথস, হুম, carry his parcels and earn his income for him. হুম, যার ফলে যে তুমি কিছুই করবে না, যে তোমার কাজ সবাই অন্যরা করে দেবে। যার ফলে যে একটা যে দ্য নেচার অফ এ বস যেটা গ্রো করতে শুরু করে, যে আমি কিছুই করব না, যে অন্যরা সব আমার কাজ করে দেবে। আর অন্যরা আমার সব কাজ করে যদি দেয় তাহলেই বোঝা যাবে যে যে আই এম এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। হ্যাঁ, the superior to the common run of men whose duty is to brush his clothes, carry his parcels, and earn his income for him, as he thoroughly agrees with this view of himself. বুঝা গেল? তাহলে এই ধরনের ধারণাকে নিয়েই সে বড় হতে থাকে। He honestly believes that the system which has placed him in
such an agreeable situation, এবং তার মনে হয় যে 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 এত সুন্দর একটা সিস্টেম, যে সিস্টেমটা আমাকে এত একটা এগ্রিয়েবল সিচুয়েশনের মধ্যে রেখেছে যে আমার কোনো অসুবিধেই হচ্ছে না। হুম? যে খাওয়া পড়ার কোনো কিছু অসুবিধা হচ্ছে না। শুধু তাই নয়, মানুষ আমাকে সম্মান করছে। যেখানেই যাচ্ছি আমি ভীষণ গুরুত্ব পাচ্ছি। যার ফলে তার মনে হয় যে এর থেকে ভালো যে সিস্টেম তো আর কিছু হতে পারে না। He honestly believes that this system, which has placed him in such an agreeable situation and done such justice to his merits, হুম? যে আমার যে মেরিট, আমার যে মেধা, সেটা একমাত্র এই সিস্টেমটাই রেকগনাইজ করতে পারে, অ্যাকনলেজ করতে পারে। বোঝা গেল? এবং সে তাতে খুব কৃতজ্ঞ বোধ করে যে এই যে আমার যে এত জ্ঞান, আমার এত বুদ্ধি, সেটাকে কিন্তু এই যে এডুকেশনাল সিস্টেম, তারা তার মাধ্যমে কিন্তু তার যে মূল্যটা সেটা কিন্তু অ্যাকনলেজড হয়েছে। অর্থাৎ আমি যে একজন বড় বুদ্ধিজীবী, সেটা কিন্তু এই সিস্টেমটাই অ্যাকনলেজ করতে পারে। যার ফলে এই সিস্টেমটাকেই টিকিয়ে রাখতে হবে। হুম? হুম? যে honestly believes that the system which has placed him in such an agreeable situation and done such justice to his merits is the best of all possible systems, যে বেস্ট অফ অল পসিবল সিস্টেমস, যে এর থেকে ভালো সিস্টেম আর কিছু হতে পারে না, অ্যান্ড দ্যাট হি শুড শেড হিজ ব্লাড অ্যান্ড yours টু দ্য লাস্ট ড্রপ টু ইটস ডিফেন্স, এবং যেভাবেই হোক এটাকে ডিফেন্ড করতে হবে, ইভেন বাই শেডিং দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড। বুঝা গেল? আচ্ছা, আজকে এইটুকু থাক। নেক্সট দিন আমরা এর পর থেকে শুরু করব। ঠিক আছে?